একজনকে পানাহারের রত অবস্থায় দেখতে পাচ্ছি। সংসদে খাওয়া দাওয়া পানাহারের কোনো বিধান নেই। তো আমরা আশা করব, এই কথাগুলো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু অতীতে যে কয়টি সংসদ দেখেছি সেখানে এই ধরনের জিনিস ছিল না। তো আমাদেরকে এই সংসদের ট্র্যাডিশন বজায় রাখা আমাদের সকলেরই কর্তব্য। সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এ ধরনের কোনো কিছু করা আমাদের পক্ষে অনুচিত। পয়েন্ট অফ অর্ডার অনেকেই রেজ করতে চান। পয়েন্ট অফ অর্ডার রেজ করার জন্য প্রকৃষ্ট সময় হলো যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হবে, তখন আপনারা খুব জরুরি হলে তখন দাঁড়াতে হবে, দাঁড়িয়ে বলবেন যে পয়েন্ট অফ অর্ডার, সাথে কোন বিধিতে সে বিধিটাও কোট করবেন। এইভাবে অতীতের সংসদগুলো এভাবেই চলে এসেছে। সুতরাং আশা করব যারা নতুন সংসদে এসেছেন, অধিকাংশই নতুন, রুলস অফ প্রসিডিওর বইটা ভালোভাবে পড়ে ইকুইপড হয়ে তারপরে দাঁড়াবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমাদের জন্য কোনো আনপ্লেজেন্ট কথা বলতে হয় না। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে এই কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন রাষ্ট্রপতি ভাষণের উপর বক্তব্য রাখার জন্যে আহ্বান জানাচ্ছি জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনি, মাননীয় মন্ত্রী। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, গতকালকে বর্তমান জ্বালানি সংকট নিয়ে এই হাউজে একটি ঐতিহাসিক মুহূর্ত আমরা উপভোগ করেছি এবং সেখানে মাননীয় সংসদ নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা সহ আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ বক্তব্য রেখেছেন। এই কথাটি আমি এই জন্যই বলেছি যে এটি গণতন্ত্রের সৌন্দর্য। মাননীয় স্পিকার, আমি সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ উপস্থিত সংসদ সদস্যবৃন্দকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাজনীতির সৌন্দর্য হলো ডিবেট, এবং সেখানে থাকবে সমালোচনা, সেখানে থাকবে আলোচনা, এবং সে আলোচনাটা হবে গঠনমূলক, এবং জনগণ সে প্রত্যাশাই আমাদের কাছে করে বিদায়। এই যে জুলাই সর্বশেষ এই আন্দোলনে আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে। আজকে আমরা এই পার্লামেন্টে অথবা রাজনৈতিক মঞ্চে কেউ অশালীন বক্তব্য রাখব, এদেশের মানুষ তো পছন্দ করেই না। এই প্রজন্ম আমাদের কাছে তা কোনোভাবেই প্রত্যাশাও করে না, চায়ও না। মাননীয় স্পিকার, আজকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে একটা কমিটি যেটা হয়েছে বর্তমান জ্বালানি সংকট নিয়ে, এটা খুবই পজিটিভ। আমি নতুনভাবে আশা করব যে আমাদের এই দেশে যে ছাত্র রাজনীতি চলছে, এই ছাত্র রাজনীতি নিয়েও কিন্তু আমরা এই পার্লামেন্টে গভীর আলোচনা তুলে ধরতে পারি। কারণ এখনো যে ছাত্র রাজনীতিটা আমরা গত 2-3 দিন যাবৎ লক্ষ্য করছি, এই জেনারেশন এটা পছন্দ করে না। কারণ ফ্যাসিস্টের ধারাবাহিকতায় চাপাতি নিয়ে, অস্ত্র নিয়ে, রামদা নিয়ে, হকিস্টিক নিয়ে 5 আগস্টের পর এখনো সেই ছাত্র রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতির ময়দানটাকে কলুষিত করা হবে। সুতরাং আমি মনে করি যেভাবে বর্তমান জ্বালানি সংকট নিয়ে একটা ঐতিহাসিক আলোচনা এই পার্লামেন্ট হয়েছে, ছাত্র রাজনীতি নিয়েও একটি আলোচনার পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, দেশে যেমন জ্বালানি সংকট, তেমনি বৈশ্বিক অস্থিরতা, এবং এই অস্থিরতার মধ্যে
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেইভাবে দক্ষতার সহিত এবং একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে এই অধ্যায়টি বিরল এবং এই জায়গাটাকে কেউ কেউ হয়তোবা বিভিন্ন দিক থেকে চেষ্টা করবে যেন এই পরিবেশটা যেন বজায় না থাকে। সুতরাং আমরা যেন একটু সবাই সজাগ থাকি, আমরা যেন একটু সতর্ক থাকি, সেই দিকটাই আমাদের কাছে সবচেয়ে বেশি বিবেচ্য মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশের জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন এবং এই নির্বাচনে সেটি হলো তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং সেটি এদেশের মানুষ প্রমাণও করেছেন। মাননীয় স্পিকার, নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2026 যে তালিকাটি প্রকাশ হয়েছে, সচরাচর এই ধরনের তালিকা প্রকাশ হলেও মাত্র 2 মাসের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্ব যা ফুটিয়ে তুলেছেন এবং সেখানে তার নামটি স্থান পেয়েছে। এটা দেশের গৌরব। এটা আমি মনে করি যে তারেক রহমানের নেতৃত্বের কারণেই এটা আজকে সম্ভব হয়েছে। প্রেসিডেন্ট জিয়া রহমান মাত্র 3.5 বছর দেশ শাসন করেছিলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি, তার দূরদর্শিতা, ওনারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান অনুসরণ করছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে। একই পরিবারের একজন প্রধানমন্ত্রী, আরেকজন হলেন এখনকার প্রধানমন্ত্রী, আরেকজন ছিলেন রাষ্ট্রপতি। এটাও কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল। ইচ্ছা করলেই একটা পরিবারের মধ্যে 3 জনেই একটা রাষ্ট্রের নেতৃত্ব দিবেন, দেশের নেতৃত্ব দিবেন, সহজে চোখে পড়ে না মাননীয় স্পিকার। একটা দেশবান্ধব, জনবান্ধব, গণবান্ধব সরকারের পক্ষে যদি উনি কাজ না করতেন, তাহলে ওই পরিবারের পক্ষে এই যে অবস্থানটুকু তুলে ধরা, এটা হয়তো বা সম্ভব হতো না মাননীয় স্পিকার। কিন্তু ওই পরিবারের মধ্যে যে একটা নেতৃত্ব সুলভ, সেটি আজকে প্রকাশ পেয়েছে তাদের পারিবারিক ধারাবাহিকতার মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি 9ম জাতীয় সংসদে ওই আসনটিতে ছিলাম। বিরোধী দল আজকে যেখানে বসছেন সেখানেই ছিলাম। একজন ক্ষমতাধর প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য দিয়েছি। বক্তব্য দিতে অনেক সময় ভয়ে আমাদেরকে বক্তব্য দিতে হতো। এই পার্লামেন্টে আমাদেরকে আঙ্গুল দিয়ে, আমাদেরকে টার্গেট করে থ্রেট পর্যন্ত করা হতো। তারপরেও বক্তব্য রেখেছি সেদিন মাননীয় স্পিকার। বক্তব্য রেখেছিলাম এই অচল বাংলাদেশ সচল হবে, এই দুঃশাসনের বাংলাদেশ সুশাসনে পরিণত হবে যেদিন তারেক রহমান আসবে মাননীয় স্পিকার। এই কথাটি বলেছিলাম সেদিন, তাই হয়েছে। আজকে মাত্র 2টি মাস তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি ভুল ধরবেন, কিন্তু ভুলের পাশাপাশি কতটুকু শুদ্ধ, কতটুকু উত্তম, সেটাকে আগে বলে আমার ভুল ধরা উচিত মাননীয় স্পিকার। আজকে তারেক রহমান তিনি আমাদের নতুন পথ দেখিয়েছেন, কিভাবে ফ্যামিলি কার্ড, কিভাবে কৃষি কার্ড, কিভাবে এই যে পিতার মতো একটা জনপ্রিয় কর্মসূচি, খাল খনন কর্মসূচি নিয়ে আসতে হয় এবং 60 দিনে 60টা কর্মসূচি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে হয়। পজিটিভ রাজনীতি কিভাবে করতে হয়, ওই যে পিতার মতো তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শিতা নিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার। আমার বিশ্বাস আজকে এই হাউজে সর্বসম্মতি কমে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, বাধা আসবে, বিপত্তি আসবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু ঐক্যবদ্ধতাই আমাদের আসল হাতিয়ার মাননীয় স্পিকার। আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশটাকে সুন্দরভাবে দেখতে চাই, দেখতে পারবো মাননীয় স্পিকার, যদি
তার হাতটাকে আমরা বেশি বেশি শক্তিশালী করি। মাননীয় স্পিকার, তিনি বলেছিলেন নির্বাচনটা কঠিন হবে। আপনি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরাও এই নির্বাচনে অংশগ্রহণ করেছি, মাঠে গিয়ে বুঝেছি আসলে যে নির্বাচনটা কঠিন। এত টাকার ছড়াছড়ি কোত্থেকে আসলো মাননীয় স্পিকার, বুঝতে পারি নাই। আমি অনুরোধ করব, আজকে ইসলামী ব্যাংক নিয়ে কথা হচ্ছে, গত 1.5 বছরে যদি ইসলামী ব্যাংক নিয়ে আমরা একটু তদন্ত করি, হয়তো পাওয়া যাবে এই টাকাগুলো কোত্থেকে এসেছে। মাননীয় স্পিকার, করা উচিত, কারণ নির্বাচনে আচরণবিধিতে থাকবে আপনি কত টাকা খরচ করতে পারবেন, আর মাঠে গিয়ে দেখব কত টাকা খরচ হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা কথায় বলি একটা, কাজে হচ্ছে আরেকটা, এবং এই নির্বাচনে আমাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। ডিবি অফিসে তাদের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে মনোবল দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যদি প্রকৃত নেতারা এবং সেই সংগঠনের নামে যদি তারা এই দেশের, মাননীয় মন্ত্রী, আপনি 2 মিনিটে কনক্লুড করেন। আমি শুধু এটাই বলবো, তারা যদি আরেকটা রাজনৈতিক দল না করে ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামেই থাকতেন, তাহলে ওই পাড় আর এই পাড়ের মাঝখানে আজকে তাদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি হতো। মাননীয় স্পিকার, কিন্তু তা হয় নাই। একটা নতুন রাজনৈতিক দল ওনারা করেছেন, কিন্তু সেই সুযোগটা ওনারা নিতে পারেন নাই। সুযোগটা নিতে পারতেন, হয়তো বা সরকারি দল এবং বিরোধী দলকে তারা পরামর্শ দিতে পারতেন খুব পজিটিভলি। কিন্তু কেন এই যে গত 1.5 বছর নির্বাচনের আগে কিছু স্বার্থের কারণে, আমার মনে হয় এটাও একটু আমাদের চিন্তা করা উচিত। আসলেই ছাত্র রাজনীতির সুবাদে, আন্দোলনের সুবাদে সেখান থেকে কোনো সুযোগ নেওয়া যায় কিনা। আমার মনে হয় কিছুটা সুযোগ কেউ না কেউ নিয়েছেন, সেটা আমাদের জন্য ক্ষতি হয়েছে। মাননীয় স্পিকার, দেশবাসীর জন্য ক্ষতি হয়েছে। আজকে তাই আমি বলবো, জুলাই সনদকে কেন্দ্র করে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেখানে সরকার ও বিরোধী দল মুখোমুখি একটা পরিস্থিতি তৈরি হয় না। এই সুযোগটা দেওয়ার কোনো সুযোগ থাকতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, প্রতিটা লাইন, প্রতিটা শব্দ কোনোভাবেই যেন নড়চড় না হয়, সেইভাবেই আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি জেলখানায় ছিলেন, কারাবন্দী ছিলেন। কারাবন্দী থাকা অবস্থায় তার উপর অত্যাচার, নির্যাতন এবং তার উপর যে বিষ প্রক্রিয়া হয়েছিল, ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি লিভার সিরোসিস, পরিপাকতন্ত্র মধ্যে রক্তক্ষরণ, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, বিভিন্ন রোগে আক্রান্ত হন এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষায় এই সমস্ত রোগ ধরা পড়ে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। তিনি মৃত্যুর মুখে। ধন্যবাদ। পরবর্তী বক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4। আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আমার তো আজকে বক্তব্য রাখার কথা না। তালিকা আমরা একবারে দিয়েছি, এটার আজকের জন্য আলাদা তালিকা আছে, আপনি দেখেন। জি মাননীয় স্পিকার, প্রত্যেক দিন তালিকা দেন না আপনারা? জি মাননীয় স্পিকার, আমরা তালিকায় তো ওনার নাম দেখছি। আজকে ওনার নাম থাকার কথা ছিল না। যদি আমি চিফ হুইপের সাথে কথা বলে এটা একটু মাননীয় স্পিকার সংশোধন করবো যদি কোনো ভুল হয়ে থাকে। ওকে, স্কিপ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2 আছেন? মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5। আপনার সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা 5
সাগাড়া ফুলছড়ি সকল ভোটার নারী পুরুষ হিন্দু মুসলিম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার স্যার, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে আপনার কাছে আপনার মাধ্যমে আমার এই চিফ হুইপের আমাদের হুইপের কাছে আমি সময় বৃদ্ধি চাচ্ছি। ইনশাল্লাহ রাজাকারের কথাও বলতে পারবো যদি সময় দেন। মাননীয় স্পিকার, আমি প্রথমে শ্রদ্ধা স্মরণ করছি স্বাধীনতা একমাত্র ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর স্বাধীনতা অন্যতম নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন নেতা যিনি স্বাধীনতা অগ্রদূত, যিনি 1970 সালে জাতীয় নির্বাচনে বয়কট করে ঘোষণা দিয়েছিলেন ব্যালট বাক্সে লাথি মারো, পূর্ব পাকিস্তানের স্বাধীন করো, সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান আব্বাসীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার সহযোদ্ধা যারা পাকিস্তান হানাদার বাহিনীর গুলিতে সাম্রাজ্যিক যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে, আমাদের সাগাতার মুক্তিনগর এবং রামনগরে তার সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জুলাই যোদ্ধাদের আবু সাইদ বীর মুগ্ধ এবং সাগাড়ার সজল সহ সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আরও শ্রদ্ধা জ্ঞাপন করছি যিনি বাংলাদেশের মাটিতে ইসলামী শিক্ষা এবং ইসলামী রাষ্ট্র কোরআন সন্ন্যাসীদের মানবিক কল্যাণ রাষ্ট্র সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে শাহাদত বরণ করেছে প্রথম শহীদ আব্দুল মালেক, কেয়ারটেকার সরকার উপকার, ভাষাসৈনিক প্রফেসর গোলাম আজম, আমাদের সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নেজামি, আলী আহসান মুজাহিদ, মিলি কাসেম আলী, আব্দুল কাদের মোল্লা, আল্লামা হাজির সাদি এবং কামরুজ্জামান ভাই সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী আসন সাগাড়া ফুলছড়ি এটা নদী ভাঙন এলাকা। ফুলছড়ি এলাকার 4-5টি ইউনিয়ন নদী যমুনা নদীর মধ্যে রয়েছে। কাজে এই নদীর মধ্যে শাসনের জন্য ইতিমধ্যে ডান তীরে নদী শাসনের কাজ চলছে, ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু হলায় হারা থেকে শুরু করে কাতলামাটি পর্যন্ত এখনও সেটা উদ্যোগ নেওয়া হয়নি। কাছে স্কুল রয়েছে, কয়েক গজ পরে একটি স্কুল রয়েছে, বাড়িঘর রয়েছে। কিন্তু আমার দাবি অবিলম্বে ওই এলাকায় জিও ব্যাগ দিয়ে হলে নদী শাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমার এলাকায় প্রাণের দাবি প্রথম দ্বিতীয় যমুনা ব্রিজ ফুলছড়ি ঘাট থেকে শুরু করে বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা ব্রিজ করতে হবে। এটাই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের দাবি। যদিও এই যমুনা ব্রিজ হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উত্তরবঙ্গের সমতা উন্নয়ন এবং নির্মাণ এটাও ত্বরান্বিত হবে। এলাকার কৃষিদের কৃষি পণ্য বহন করা যাবে এবং আমাদের এলাকার উন্নতি হবে। এবং বোনারপাড়ায় আমাদের রেলওয়ে জংশন আবার চালু হবে, রেলওয়ে হাসপাতাল চালু হবে, রেলওয়ে লোকসেট চালু হবে। এই জন্য যমুনা ব্রিজের দাবি করছি, নদী শাসনের দাবি করছি। এবং আরেকটা দাবি করছি যে আমাদের ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে একটি সাব রেজিস্ট্রার অফিস ছিল, সেটা বর্তমানে ট্রান্সফার করা হচ্ছে। কিন্তু এলাকার জনগণের দাবি অবশ্যই গজারিয়াতে অবশ্যই একটা সাব রেজিস্ট্রার অফিসে থাকতে হবে। এটা ইতিমধ্যে আমি 1-1.5 ঘন্টা পূর্বেই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি বলেছেন আগামী মাসের প্রথম সপ্তাহে এবারে ব্যবস্থা করবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সাগাড়ার হাসপাতাল 154 জন স্টাফের মধ্যে 54 জন স্টাফ এখনো পদায়ন করা হয়নি, এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেখানে একজন নৈশ প্রহরী নাই, সেখানে ক্লিনার নাই এবং 30 সদস্য বিশিষ্ট হাসপাতাল, সেখানে 50 সদস্য করা হয়েছে। তারপর তার সেখানে জনবল দেওয়া হয়। কিন্তু অবিলম্বে সাগাড়ার জনবল দিতে হবে। এবং ফুলছড়ির আপনার উদাখালী স্বাস্থ্যকেন্দ্র অবশ্যই সেখানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানেও জনবল দিতে হবে। সেখানেও সিকিউরিটি নাই, সেখানে পরিচ্ছন্ন কর্মী নাই, অবিলম্বে সেখানে পরিচ্ছন্ন কর্মী দিতে হবে। সম্মানিত স্পিকার, আর আরও দাবি করছি যে আমাদের মাননীয় সদস্য আপনাকে 1 মিনিটে ক্লোজ করে কনক্লুড করে 2 মিনিট। আচ্ছা যান, 2 মিনিট যান, শেষ করুন। যে সৌহার্দ্যপূর্ণ চলছে, কিন্তু আমরা চাই, জামাত ইসলামী চায় এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে, সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক। কিন্তু জন আকাঙ্ক্ষাকে, জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যাদেশের বলে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ব্যাংক সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্য কথা রয়েছে। তিনি ন্যায়োচিতভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা বিষয়ে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরো দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘা হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলা কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভান্ডার, এই জন্য গাইবান্ধা জেলা একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে এবং গোবিন্দগঞ্জ একটি ইপিজেড দিতে হবে। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বক্তা মাননীয় সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া ৬। আপনার সময় 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এখনই আজান পড়বে, আপনি আজানে পরে বলেন, তাহলে আর আপনার ব্রেক হবে না কোনো। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো।